ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম, হ্যালো এবং হ্যালো ওয়ার্ল্ড। আজকে আমরা শিখবো হচ্ছে আইসিটি চ্যাপ্টার 5 ইন্টার লেভেলের সি প্রোগ্রামিং এবং তার বেসিক এবং তার আগে কিছু প্রায়র ধারণা। তো অ্যাজ ইউ ক্যান সি ইন দিস বোর্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে এবং প্রোগ্রামিং করে এবং হ্যালো ওয়ার্ল্ড এই শব্দটার সাথে পরিচিত না এরকম খুব কম মানুষই পাওয়া যাবে। তো শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মাহতাব আলম। আমি রিসেন্টলি আমার মাস্টার্স কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এবং আমি হচ্ছে এমসিএসসি, এমসিএপি, সিসিএনএ, সিসিএমপি সার্টিফাইড। অ্যাপার্ট ফ্রম দ্যাট সার্টিফিকেশন আই এম ডুইং এ জব ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি 2 বছর ধরে অ্যাজ আ ক্লাউড ইঞ্জিনিয়ার। তো আশা করি আমরা ভালো শিখতে পারবো কিভাবে সি প্রোগ্রামিংয়ের বেসিকগুলো এবং কিভাবে প্রোগ্রামিং আসলে কাজ করে। সো লেটস স্টার্ট। হ্যালো ওয়ার্ল্ড। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার প্রথমেই আমরা একটা বেসিক কাজ করি, সেটা হচ্ছে যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আউটপুট করা যায় এটা আমরা শিখি। সি, তারপর পাইথন, জাভা স্ক্রিপ্ট, জাভা, পিএইচপি, সব জায়গাতে আমরা যেটা করি এইচটিএমএল সিএসএসেও মেবি 4 নম্বর চ্যাপ্টারেও ছিল এইচটিএমএল সিএসএও আমরা যেটা করি যে কিভাবে টেক্সট, তারপর বডি, এরকম কিছু সিনট্যাক্স ছিল। টেক্সট, বডি এবং এগুলাকে কি বলা হয়? সিনট্যাক্স, তাই না? এই ধরনের কিছু সিনট্যাক্স ছিল। এই বডিতে আমরা আবার হেডার দিতাম। এগুলাকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যেমন এসকিউএল ইজ এ কাইন্ড অফ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল ইটস এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেটাকে বলি সেটা হচ্ছে সি, সি প্লাস প্লাস, এগুলো আমরা আসছে, অসুবিধা নেই। সো আমরা যখন এইচটিএমএল সিএসএস শিখেছি ওখানে আমরা দেখেছি যে কিভাবে এইচটিএমএল এর ভিতরে একটা হেডারের ভিতরে আমরা এরকম H1 লিখে একটা হেডারের ভিতরে কিভাবে এরকম ব্লক শুরু করে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে এটাকে আবার ক্লোজ করেছি এভাবে, তাই তো? সো আজকে আমরা শিখব সি এর বেসিক ধারণা এবং কিছু অ্যাডভান্স ধারণা। তো প্রোগ্রামিং করতে গেলেই সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে প্রোগ্রাম। 1 নম্বর পয়েন্ট, প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম জিনিসটা আসলে কি? মানুষ বলে না যে এটা কি কোনো প্রোগ্রাম? লাইক আমরা বিয়ে খেতে যাই, আমরা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, বলাটা যত ইজি, বিয়ের প্রোগ্রামের অ্যারেঞ্জ করাটা কিন্তু ততটাই কঠিন। এই বর বউয়ের স্টেজ সাজাও, সবাইকে ইনভাইট করো, খাবার রেডি করো, অনেকগুলা কাজ, অনেকগুলো ইনস্ট্রাকশন যখন একসাথে করা হয় তখন একটা প্রোগ্রাম ক্রিয়েট হয়। তখন আমরা বিয়ের প্রোগ্রামে গিয়ে খাওয়া দাওয়া করি, ওই প্রোগ্রামের আউটপুটটা পাই। আমরা যখন অ্যাকচুয়ালি বিয়ে খেতে যাওয়ার আগে কিন্তু অনেক 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 কাজ, মানুষ সপ্তাহের পর সপ্তাহ প্রিপারেশন নেয়, আর আমরা জাস্ট গিয়ে খেয়ে চলে আসি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রোগ্রাম বলতে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এক ধরনের অনেকগুলা ইনস্ট্রাকশনের সমাহার, যে একই সাথে একাধিক ইনস্ট্রাকশন আমরা যখন দেই কম্পিউটারকে, এই একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশনের সমাহারকে আমরা একসাথে প্রোগ্রাম বলতে পারি। যেমন কম্পিউটারে আমরা যখন একটা ভিডিও দেখি বা গান শুনি, এগুলো সবই এক একটা প্রোগ্রাম, এবং ওই সকল প্রোগ্রামগুলোকে এনিহাও কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে তুমি এভাবে এভাবে কাজ করবা। আমি যদি অডিও ফাইল চালাই, ডাবল ক্লিক করি, তাহলে তুমি গান বাজাবা। আমি যদি ভিডিও ফাইলে ডাবল ক্লিক করি তাহলে তুমি গান দেখাবা আবার বাজাবাও। ব্যাপারটা এরকম।
সো অনেকগুলা ইনস্ট্রাকশনের সমাহারকে আমরা বলি প্রোগ্রাম। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নাম্বার 2, প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি? আমি বর্তমানে যদিও এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গিয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কম্পিউটারের সব কাজগুলো কিন্তু আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে করতে পারি না। অ্যাজ আই কনসিডার দিস মোবাইল ফোন অর দিস ডিভাইস অ্যাজ আ কম্পিউটার, আমি যদি তাকে বলি যে হে গুগল লেট মি ডু দিস ফর মি, হ্যাঁ লেট ইউ ডু দিস ফর মি, এটা তুমি এটা আমার জন্য করে দাও, সে এটাকে বুঝতে পারে যে হে গুগল হোয়াট টাইম ইজ ইট, সে এখন আমাকে টাইমটা বলে দেয়। তো এর পিছনে আসলে অনেকগুলো ইনস্ট্রাকশন, অনেকগুলো এআই কাজ করে। আমার মুখের ল্যাঙ্গুয়েজের যে আউটপুট, হ্যাঁ একজন স্প্যানিশ যে তার মুখের ল্যাঙ্গুয়েজের স্পিচটা একরকম হবে না, তারপরেও কিন্তু গুগল ডিটেক্ট করে ফেলে যে অ্যাকচুয়ালি হোয়াট হি ইজ ওয়ান্ট, হ্যাঁ ওই ওই লোকটা আসলে ওই মুহূর্তে কী চাচ্ছে। তো এই এআইগুলা ডেভেলপ করার আগে, হ্যাঁ এগুলো হচ্ছে সবই ম্যাক্সিমাম পাইথন দিয়ে করা ডেভেলপ, এগুলো সবই হচ্ছে কোনো না কোনো প্রোগ্রামিং ভাষার সাথে রিলেটেড। ওকে, যে আমি যে প্রোগ্রাম বানাবো, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, কম্পিউটার তো আমাদের বাংলা ভাষা বুঝে না, কম্পিউটার বাংলাও বুঝে না, কম্পিউটার ইংলিশও বুঝে না। হ্যাঁ, কম্পিউটার যেটা বুঝে সেটা হচ্ছে অনলি 0 and 1, এই দুটা, যেটা আমরা এর আগের চ্যাপ্টারগুলো দেখে আসছি আইসিটির। সো কম্পিউটার শুধু 0 and 1 বুঝে, কিন্তু আমি তো কম্পিউটারকে বলতে পারি না এই কম্পিউটার ডু 0 0 0 1 1 1 0 0, তাই না? সো ইটস বিট অকওয়ার্ড অলসো। সো আমরা যেটা করি, আমরা এক ধরনের ল্যাঙ্গুয়েজ তৈরি করছি অ্যাপার্ট ফ্রম বাংলা আর ইংলিশ, উইচ ইজ কল্ড প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বাংলাও না, এটা ইংলিশও না, এটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের ভাষাটা কম্পিউটার বুঝে নিজের মতো করে বোধগম্য করে নেয়। প্রোগ্রামিং ভাষা আসলে একদিনে ডেভেলপ হয়নি, যখন থেকে কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন থেকেই মূলত কম্পিউটারের ভাষা চালু হয়ে গিয়েছিল। আমরা জানি সকলেই যে বাইনারির উদ্ভাবক মিস্টার জন ভন নিউম্যান, উনি যখন প্রথমবার প্রপোজ করলেন যে কেননা কম্পিউটারের সব ক্যালকুলেশনগুলো শুধুমাত্র 0 আর 1-এ করা হোক, তখনই কিছু মানুষ, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, তো তারা কি করলো, কিছু ইনস্ট্রাকশন সেট করলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে, এবং ওগুলোকেই মূলত প্রথমবারের মতো ধরা হয় প্রোগ্রামিংয়ের ভাষা বা কম্পিউটারের ভাষা। সো ভাষার অনেকগুলো প্রকারভেদ আছে এবং অনেকগুলো স্টেপ বাই স্টেজ আছে। প্রাথমিক অবস্থায় কম্পিউটারের যে ভাষা ছিল ওটা খুব বেশি বোধগম্য বা খুব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল না, এগুলোকে বানাতে হলে অনেক বেশি সময় লাগতো, অনেক অনেক লাইন লেখা লাগতো। হ্যাঁ, কিন্তু সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে কম্পিউটারের ভাষার চেঞ্জ হওয়া শুরু করলো, এবং বর্তমান যে পরিস্থিতি এটাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং আরও কিছু আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এগুলো নিয়ে আমি কথা বলবো একটু পর, অসুবিধা নেই। তো প্রোগ্রামিং ভাষা যেটা, এটার অনেকগুলো আছে, যেমন সিতে কোড করতে পারি আমরা, C++ হয়, জাভা আছে, হ্যাঁ এখন তো পিএইচপি আছে, পাইথন মাস্ট, পাইথন না শিখলে গুণা হবে, গুণা। এরকম আরো অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। সো এই প্রোগ্রামিং ভাষাগুলো দিয়ে আমরা এক একটা প্রোগ্রাম বানাই, যেগুলোকে আমরা বলি ইনস্ট্রাকশন। সো প্রোগ্রাম বাদ, প্রোগ্রামিং ভাষা বাদ আর কি জানতে হবে? আর জানতে হবে হচ্ছে সোর্স কোড। সোর্স কোড, তো সোর্স কোড কি? সোর্স কোড হচ্ছে যে আমরা যখন HTML বা CSS করছিলাম, অথবা আমরা তো সবাই ফেসবুক চালাই, তাই না? ইভেন দো এই ক্লাসও হচ্ছে ফেসবুকেই, তাই না?
ফেসবুকে বা অন্যান্য যখন ওয়েব পেজ আমরা ব্রাউজ করি তখন আমরা কাজ করি যে রাইট ক্লিক করে এখানে একটা অপশন থাকে ভিউ পেজ সোর্স, এরকম একটা অপশন থাকে। ওই অপশন থেকে আমরা দেখতে পারি যে আমরা অ্যাকচুয়ালি যে পেজটা এই মুহূর্তে দেখছি ওই পেজটার ব্যাকএন্ডে আসলে কি কি কোড লেখা আছে। যে মার্কআপ ল্যাঙ্গুয়েজের কথা আমি একটু আগে বললাম, HTML এর কথা, সো এটার পিছে HTML এ কি কি কোড লেখা আছে, এই কোডগুলোকে মূলত বলা হয় সোর্স কোড। একটা প্রোগ্রামে হাজার হাজার অনেক অনেক লাইন ইনস্ট্রাকশনওয়ালা কোড থাকে। এই কোডটা যদি আমরা পেয়ে যাই ওটাকে আমরা নিজের মতো ইউজ করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম, গেমটার নাম হচ্ছে ভাইস সিটি, GTA ভাইস সিটি। তো এনিহাও বাঙালি কিছু হ্যাকারদের কাছে পুরো প্রোগ্রামটার সোর্স কোড চলে আসে। এরপর থেকে যেটা হয় সেটা হচ্ছে GTA ঢাকা সিটি, GTA নারায়ণগঞ্জ সিটি, GTA খুলনা সিটি, GTA কক্সবাজার, 64 জেলার নাম দিয়ে ভাইস সিটির রেপ্লিকা বানানো হয়ে গেছে। কারণটা কি? কারণ ওই GTA গেমের সোর্স কোডটা বাংলাদেশি হ্যাকারদের কাছে চলে আসছিল। সো সোর্স কোড নামে অ্যাকচুয়ালি একটা মুভিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। একজন US মিলিটারির ব্রেইনের মধ্যে কিছু কম্পিউটার সোর্স কোড ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়, যার ফলে সে ডেজাভু অর্থাৎ একই ধরনের দিন প্রত্যেক দিন জীবনযাপন করতে থাকে, একটা লুপহোলের মধ্যে পড়ে যায় একটা বম্বারকে ফাইন্ড করার জন্য। যাই হোক, মুভিটা সুন্দর, দেখতে পারেন। আমরা পড়াশোনায় ফেরত আসি। তো সোর্স কোড হচ্ছে যে কি, কোনো একটা প্রোগ্রামে সব ইনস্ট্রাকশন, সেটা যে ল্যাঙ্গুয়েজেই হোক না কেন, সব ইনস্ট্রাকশন আমার হাতে চলে আসা, ওই মানে সব ইনস্ট্রাকশনগুলোকে একসাথে বলা হচ্ছে সোর্স কোড। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে অবজেক্ট কোড। অবজেক্ট কোড, অবজেক্ট কোড কি? অবজেক্ট কোড জানার আগে আমাদের আগে একটু স্লাইটলি ধারণা থাকতে হবে ওপি সম্বন্ধে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমান পৃথিবী এটার উপরে ডিপেন্ডেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি জিনিস? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে কোন একটা অবজেক্ট নিয়ে কাজ করে। এখন অবজেক্ট কি? আমরা মানুষ, পৃথিবীতে each and every living thing which have different personalities, which have different কার্যক্ষমতা, যেটাকে বলে আর কি। যেমন মানুষের কার্যক্ষমতার মধ্যে কি কি পড়ে? মানুষের দুটো হাত আছে, দুটো পা আছে, হাতের কিছু ফাংশনালিটিস আছে, পায়ের কিছু ফাংশনালিটিস আছে, চোখের কিছু ফাংশনালিটিস আছে। কিন্তু কিছু ফাংশনালিটিস পৃথিবীতে যত জীবজন্তু আছে সবারই সেম। যেমন একটা পাখি বা একটা ঈগল, একটা কুমির, একটা বাঘ, যে কোনো প্রাণীর যাদের চোখ আছে এবং মানুষ, এই চোখের স্লাইটলি পৃথিবীর যত চোখ আছে সব চোখের একটা মূল কাজ। এই মূল কাজটা কি? সেটা হচ্ছে দেখা, কোনো কিছু দেখা। ওকে, সো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অবজেক্ট, আমার চোখ আমার একটা অবজেক্ট, আমার নাক আমার একটা অবজেক্ট, আমার হাত আমার একটা অবজেক্ট, এবং প্রত্যেকটা অবজেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটিস আছে, এরা ডিফারেন্টভাবে কাজ করে। হিউম্যান আই আর ইগল আই দুইটার ফাংশনালিটিস কিন্তু আবার আলাদা। ইগল আই 360 ডিগ্রি দেখতে পারে, অথবা ফ্লাই অর্থাৎ মাছির চোখ 360 ডিগ্রি দেখতে পারে, কিন্তু মানুষের চোখ 360 দেখতে পারে না, অনলি 180। সো আবার 180ও না পুরোপুরি, আর একটু বেশি আর কি। যাই হোক, সো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফাংশনালিটিস বা ডিফাইন অবজেক্টের জন্য বিভিন্ন ধরনের ফাংশনালিটিস আমরা পাই। তো আগে যেটা ছিল, আমি যদি রোবট বানাতে চাইতাম আজ থেকে 50-60 বছর আগে, যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল না, হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি কম্পিউটারকে খালি ইনস্ট্রাকশন দেওয়া হইতো যে তুমি যোগ করো 2+2 কত, 4+4 কত। কিন্তু যতদিন আস্তে আস্তে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অধিকতর বাড়া শুরু করলো এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর উদ্ভাবন হলো, যেমন C++, জাভা, যেগুলোর উদাহরণ একটু আমি আগে দিয়েছিলাম,
তখন যেটা হলো যে একটা অবজেক্ট নিয়ে কাজ করা শুরু করলো, যে আমি প্রোগ্রাম বানাবো এমন একটা অবজেক্টের, যে অবজেক্ট আমার দেওয়া ইনস্ট্রাকশনগুলায় কাজ করবে। এরকম অনেকগুলো অবজেক্ট মিলে আবার একটা অবজেক্ট তৈরি হতে পারে। যেমন মানুষের দুইটা হাত একটা অবজেক্ট, দুটো চোখ অবজেক্ট, দুটো পা একটা অবজেক্ট। আবার এই অবজেক্টগুলো নিয়ে আবার একটা সুপার অবজেক্ট বলি আমরা, যেটাকে বলি সে মানুষ। সো এভাবে অবজেক্টের অনেক ভ্যারিয়েশন আছে। এই অবজেক্ট রিলেটেড যে প্রোগ্রামিংগুলা, এটাকে বলি হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, সো যে প্রোগ্রামিং দিয়ে আমরা একটা রিয়েল লাইফ সলিউশন সলভ করতে পারি, ওগুলাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে পারি। সো যখন একটা অবজেক্ট নিয়ে আমি কথা বলবো, সাপোজ চড়ুই পাখি, সো একটা ফাংশন সবসময় ক্লিয়ার হয়ে যাবে যে চড়ুই পাখি কখনো কোনো গাছে গিয়ে বাসা বাঁধবে না। চড়ুই পাখি সবসময় কোনো বাসা বা বিল্ডিং এর ফাঁক ফোকর খুঁজবে। কিন্তু আমি যখন বলবো বাবুই পাখি, তখন বাবুই পাখির সব অবজেক্ট সেম, দুটা পাখা, দুটা পা, মাথাও ছোট, চোখও আছে, কিন্তু একটা ফাংশন ডিফারেন্ট, সেটা হচ্ছে বাসা। বাবুই পাখি কখনোই কোনো মানুষের বাসা বিল্ডিং এ বাসা বাঁধবে না। সো দেখা যাচ্ছে একই অবজেক্ট কিন্তু ফাংশনালিটি ডিফারেন্স। এটা আমরা আগে করতে পারতাম না যতদিন না হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আবির্ভাব হলো। ওকে, সো এই ধরনের প্রোগ্রামিংকে আমরা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং এই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোডগুলোকে বলবো আমরা অবজেক্ট কোড। ওকে, সো আশা করি অবজেক্ট কোডের কনফিউশনটা দূর হয়েছে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো, এটা আমি মুছে দেই। সো আমাদের ফার্স্টে ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সোর্স কোড, অবজেক্ট কোড। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক। আমি একটু চেক করে নিই লেখাটা বোঝা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে, লেখা বোঝা যাচ্ছে। কি ব্যাপার, এটা এরকম জার্ক করছে কেন? হুম, ঠিক আছে, ওকে। সো আমরা দেখলাম প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, এরপর সোর্স কোড কি, অবজেক্ট কোড কি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক। ট্রান্সলেটরের কাজ কি আসলে? সাপোজ আপনি একজন বাঙালি, আপনি একটা ব্যবসা করেন, সে আপনি গুগলে জব করেন, কিন্তু আপনার ভিতরে এত ভালো প্রোগ্রামিং স্কিল আছে যে আপনি গুগলে জব পেয়ে গেছেন, কিন্তু আপনি ইংলিশ জানেন না। সো স্যাড। সো আরেকজন যে, অথবা আপনি ইংলিশ জানেন, ঠিক আছে, আপনি ইংলিশ জানেন, আরও একজন আপনার এমপ্লয়ি, সে সাপোজ থাইল্যান্ডের নাগরিক, সে খুব ভালো প্রোগ্রামিং পারে, সে ইংলিশ জানে না। তো আপনি যদি এর সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবেন? অবভিয়াসলি আমার মাঝখানে এমন একজন মানুষ লাগবে যে বোথ বাংলা এবং থাইল্যান্ড দুই দেশেরই ল্যাঙ্গুয়েজ জানে, তাই তো? সো এখানে সে কি কাজ করতেছে? অ্যাকচুয়ালি এখানে সে অনুবাদক হিসেবে কাজ করছে। ওকে, ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে অনুবাদক হচ্ছে এক ধরনের স্পেশাল এমন টাইপের প্রোগ্রাম, যেই প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমাদের যে ইনস্ট্রাকশন গিভেন ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ওকে, সো সেই ধরনের প্রোগ্রাম
গিভেন মেশিন ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, অর্থাৎ অনুবাদ, যাতে আমি কম্পিউটারকে কি বুঝাতে চাচ্ছি এটা কম্পিউটার বুঝতে যেন বোধগম্য হয়, এই ধরনের প্রোগ্রামকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেটর। ওকে, সো ট্রান্সলেটর অ্যাকচুয়ালি কয়েকটা পার্ট আছে। ট্রান্সলেটর একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা আছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন জানি প্রত্যেকবারই আসে, সব পরীক্ষায় আসে, সব সময় আসে। যাই হোক, তো ট্রান্সলেটর এর তিনটা কম্পোনেন্ট, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, তিনটার কাজ একই অ্যাকচুয়ালি। তিনটার কাজই হচ্ছে গিভেন ল্যাঙ্গুয়েজকে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, কিন্তু এদের কার্য যে স্টেপগুলো এটা ডিফারেন্ট। সে এটার ফাংশনালিটি একরকম, সো এটা আলাদা একটা অবজেক্ট। ইয়া, মনে পড়ছে, একটু আগে পড়াইলাম, এটার ফাংশনালিটি আলাদা, সো এটা একটা অবজেক্ট, এটার ফাংশনালিটি আলাদা, সো এটা অবজেক্ট, আরেকটা অবজেক্ট। অথবা ট্রান্সলেটর নিজে একটা অবজেক্ট এবং এর ভিতরে এইগুলো এক একটা আলাদা আলাদা ক্লাস। একটা অবজেক্টের অনেকগুলো ক্লাস থাকতে পারে, যেমন আই, আই যদি একটা অবজেক্ট হয়, এর ভিতরে সে আই, EYE, চোখ, তাই তো, চোখ বানানো যায় না, যাই হোক। সো আই যদি একটা অবজেক্ট হয়, তাহলে এর ভিতরে ক্লাস কি থাকতে পারে? সো এর ভিতরে একটা ক্লাস হইতে পারে রেটিনা, হতেই পারে। রেটিনার কাজ কি? রেটিনার কাজ হচ্ছে যে দেখার সাহায্য করা, যাই হোক। তারপর আইলেশ, সরি আইলেশ না, কি বলে, যে ওই যে অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, তারপর হচ্ছে ভিট্রিয়াস হিউমার, হ্যাঁ, মানে চোখের কান্না আর কি, চোখের কান্না, তারপর সকালে ঘুম থেকে উঠে চোখে যে জমে থাকে এগুলা। সো একটা যদি আই হয় এটার ক্লাস এগুলা, আবার মূল একটা ক্লাস আছে, এটা এগুলা মিলাও হইতে পারে ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে সি, কিছু দেখা। চোখের দেখাও যেমন কাজ, অ্যাকুয়াস হিউমারেরও কাজ আছে, ভিট্রিয়াস হিউমারেরও কাজ আছে, রেটিনার আলাদা আলাদা কাজ আছে। সো এরা সবাই যখন নিজের কাজগুলো ঠিক মতো করে, তখন আমরা একে একসাথে বলতে পারি আই বা অবজেক্ট। ওকে, সো আমরা ওদিকে না যাই। একই রকমভাবে ট্রান্সলেটর যদি একটা অবজেক্ট হয়, এর ভিতরে আলাদা আলাদা ক্লাস হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এখন আসি এইগুলোর মধ্যে আসলে পার্থক্য কি। সে আমি একটা প্রোগ্রাম লিখলাম, যদি আপনারা আগে প্রোগ্রামিং করে থাকেন তাহলে হয়তো বা এটা ফ্যামিলিয়ার মনে হবে, আর এখন হয়তো বা না করে থাকলে আনফ্যামিলিয়ার মনে হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সব শিখবো আস্তে আস্তে। ওকে, সো এখানে আরো অনেক কিছু লিখে লাগে, ইনক্লুড আপাতত লাগবে না। সে প্রিন্ট এফ, এরপর লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তাই তো, সেমিকলন দিতে হবে, রিটার্ন 0। এটা একটা সি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। এখন আমি অ্যাকচুয়ালি যেটা বলছি যে তুমি কম্পিউটারকে বলো যেন কম্পিউটার এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করে আমাকে দেখায়, অর্থাৎ স্ক্রিনে যেন দেখায় আমাকে, ঠিক আছে? সো এর মাঝখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, হ্যাঁ, এটাকে মেইন বলা হয়, এটাকে হেডার, এটাকে ফুটার, হ্যাঁ, এগুলোয় আমরা আসবো। কিন্তু কম্পাইলার যেটা করে, যে কম্পাইলারের ফাংশনালিটিস হচ্ছে এই সবগুলো লাইন সে একবারে পড়ে, এই লাইনে কি লেখা আছে, এই লাইনে কি লেখা আছে, এই লাইনে কি লেখা আছে, এই লাইনে সবগুলো যখন পড়ে ফেলে, তখন এটাকে ট্রান্সলেট করে ফেলে 01-এ, অর্থাৎ কম্পিউটার ল্যাঙ্গুয়েজে। এবং যদি মাঝখানে কোনো ভুল টুল থাকে সে দেখায় দেয় যে এর মাঝখানে এইসব ভুল করা আছে। ইন্টারপ্রেটার যেটা করে সেটা হচ্ছে একটা লাইন পড়বে, পড়ে এটাকে 0 আর 1-এ কনভার্ট করবে।
তারপরের এই লাইনটা পড়বে, পড়ে এটাকে 0 আর 1-এ কনভার্ট করবে। এভাবে প্রত্যেকটা লাইন পড়বে এবং প্রত্যেকটা লাইনকে 0 এবং 1-এ কনভার্ট করবে। সো যদি আমরা ইন্টারপ্রেটার ইউজ করি, যদিও ইটস এ ব্যাকডেটেড ট্রান্সলেটর, আমরা এখন আর ইন্টারপ্রেটার ইউজ করি না, সে এই প্রথম লাইনে সে যদি কোনো ভুল পায় তাহলে সে আটকে যাবে, সে আর কোনো কাজ করবে না, কাজ করা বন্ধ করে দিবে। প্রথম লাইন ভালো ঠিক গেল, সেকেন্ড লাইনে ভুল পেল, সে কাজ করবে না, বন্ধ করে দিবে। কিন্তু কম্পাইলার যেটা করে, পুরা ইনস্ট্রাকশনটা একবার A to Z পড়ে, পড়ার পর যেসব জায়গায় ভুল থাকে সেসব জায়গায় সে ইন্ডিকেট করে দেয় যে এসব জায়গায় আমার ভুল আছে। সো অবভিয়াসলি কম্পাইলার ভালো। অ্যাসেম্বলার হচ্ছে এক বা একাধিক ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বল করে। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে বুঝবো যখন আরো ডিপে যাব। তো এখন ট্রান্সলেটর গেল, এরপর যেটা আমাদের কনসার্ন সেটা হচ্ছে প্রোগ্রামিং। এখন আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং এর দিকে যাচ্ছি। ইনশাল্লাহ আজকে একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং। এই প্রবলেমটা আজকে আমরা A to Z দেখব এবং সলভ করব। সো আমরা প্রথম পার্টটা শেষ করি। এরপর যেটা আমাদের কনসার্ন সেটা হচ্ছে অ্যালগরিদম। ওকে, আরেকটা আছে হচ্ছে ফ্লো চার্ট। সো অ্যালগরিদম আর ফ্লো চার্ট ইটস আ কাইন্ড অফ কানেক্টেড উইথ ইচ আদার। সো আমি এই দুইটা একসাথে বুঝাবো। আপনাকে আপনার আম্মু বলল বাজার থেকে একটা চায়ের চা পাতার প্যাকেট নিয়ে আসতে। তো আপনি এই মুহূর্তে বাসায় আছেন, এরপর থেকে আপনার স্টেপগুলো কি কি হবে? আপনি এই মুহূর্তে বাসায় আছেন, আপনার মা আপনাকে টাকা দিল, আপনি বাসার দরজা খুললেন, স্যান্ডেল পরলেন, বের হলেন, দোকানে গেলেন, দোকানিকে বললেন যে আমার চা পাতা লাগবে, আপনি তাকে টাকা দিলেন। যদি ওই টাকাটা চা পাতার টাকার সমান হয় তাহলে সে আপনাকে চা পাতাটা দিবে, যদি বেশি হয় তাহলে চা পাতার সাথে কিছু খুচরা টাকাও দিবে, কিন্তু যদি কম হয় তাহলে সে আপনাকে চা পাতা দিবে না। এখানে অনেকগুলো পসিবিলিটিস আছে। সো এই পসিবিলিটিগুলো এর কথাগুলো চিন্তা করেই আপনি অবশ্যই বাজারে যাবেন, তার আগে যাবেন না। তো চা পাতার দাম 10 টাকা হলে অবশ্যই আপনি 5 টাকা বা 9 টাকা নিয়ে বাজারে যাবেন না, কারণ আপনাকে দিবে না। যদি আপনার পরিচিত বাকি দোকানদার হয় তাহলে ওটা আলাদা কথা। যাই হোক, সো আপনি বাসা থেকে বাজারে গেলেন এবং চা পাতা কিনে বাসা আসা পর্যন্ত কিন্তু ইউ হ্যাভ টু কমপ্লিট লট অফ মোর স্টেপস, অ্যান্ড ইন দ্যাট মিন টাইম ইউ হ্যাভ টু মেক থাউজেন্ডস অফ ডিসিশনস উইচ হ্যাভ মিলিয়ন্স অফ পসিবিলিটিস। লাখ লাখ পসিবিলিটিসের মধ্যে আপনি হাজার হাজার ডিসিশন নিচ্ছেন শুধুমাত্র পায়ে হেঁটে 2 কদম দূরে একটা দোকান থেকে চা পাতা আনা পর্যন্ত। সো ইটস এ কাইন্ড অফ কমপ্লিকেটেড হিউম্যান ব্রেনে আসলে এখনো 80%ই মানুষের অজানা, কিন্তু কম্পিউটার যেহেতু 100% আমাদের জানা, সো আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি যে তুমি আসলে এভাবে এভাবে কাজটা করবা। পজ করা যায় না রিয়াদ? পজ করা যায় না? পানি খেতাম। আচ্ছা, সো এই যে এতগুলা প্রবলেম সলভ করে তারপর আমরা বাজারে গেলাম, বাজার থেকে চা পাতা কিনে বাসায় আসলাম, অনেকগুলো স্টেপস পার করলাম না আমরা? সরি, পানি খেয়ে কেউ দেখে না।
তো এই যে এতগুলো স্টেপস পার করলাম, আমি এতগুলো ধাপ অতিক্রম করলাম, তারপরে আমি আমার কাজটা শেষ করলাম, এইটাকেই মূলত বলা হয় অ্যালগোরিদম। এবং এই অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় হচ্ছে ফ্লোচার্ট। ওকে, সো অ্যালগোরিদম কি, ফ্লোচার্ট কি, এগুলো সম্বন্ধে আশা করি খুব ভালো একটা ধারণা দিতে পারবো। কিন্তু আমি অ্যালগোরিদমের বেসিকটা এই মুহূর্তে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে আমার মূল কাজ কি ছিল। মূল কাজ ছিল হচ্ছে আমার চা পাতা কেনা। চা পাতা, এটা হচ্ছে আমার হাইলাইটার, রং চং করলে যা করা যায় আর কি। ওকে, সো প্রথম কাজ, বা আমরা বলতে পারি ধাপ 1। ধাপ 1-এ আমরা কি করলাম, আমরা আমার কাজটা শুরু করলাম। ধাপ 2, ধাপ 2-এ কি করলাম, আমরা আম্মুর কাছ থেকে টাকা নিলাম। আম্মু টাকা দাও, তাই তো? আম্মু আমাকে টাকা দিল, দেওয়ার পর আমি বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে কই গেলাম? বাজারে। তো বাজারটাকে আমরা এই স্টেপে নিতে পারি। বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর দোকানিকে বললাম যে ভাই চা পাতা দেন। সাথে এটাও জেনে নিলাম যে দাম কত। এরপর এরপরের ধাপ হচ্ছে যদি। যদিতে অনেকগুলো ধাপ আছে আবার। এক প্রথম ক্রাইটেরিয়া কি, আপনার কাছে যে টাকা আছে সেই টাকা চা পাতার যে দাম ওইটার চেয়ে কম, অর্থাৎ চা পাতার দাম বেশি। আপনি কি পাবেন? পাবেন না। সো প্রথম নাম্বার পসিবিলিটি আপনার পাওয়ার সম্ভাবনা নাই। সেকেন্ড পসিবিলিটি যেটা, আপনার কাছে যে টাকা আছে ওই টাকা আর চা পাতার দাম সমান। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি কষ্ট করে বাজারে আসলাম, চা পাতা কিনে নিয়ে যাব, হ্যাঁ 2 টাকা যদি আমার লাভ না হয়, না আম্মুকে তো চা পাতার দাম 2 টাকা বাড়ায় বলবো, তাই না? তো এটা হলে তো আপনি কিনতে পারবেন না। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা যদি চা পাতার দাম আপনার কাছে থাকা পরিমাণ টাকা সমান হয় তাহলে আপনি অবশ্যই কিনতে পারবেন। সো এই পসিবিলিটিতে আপনি চা পাতাটা কিনতে পারছেন। আরেকটা পসিবিলিটি কি হতে পারে, যদি আপনার কাছে যে পরিমাণ টাকা আছে সেটা চা পাতার দামের চেয়ে বেশি, সেক্ষেত্রে আপনি কিনতে পারবেন। এই ক্ষেত্রে আরো একটা ফাংশনালিটিস কাজ করে, সেটা হচ্ছে কি, দোকানদার আপনাকে কিছু টাকা ফেরত দেবে, তাই তো? সো এই যে এতগুলো স্টেপ আমরা চিন্তা করলাম, এই দোকানদার আপনাকে চা পাতা দিল, টাকাও দিল, তারপর আপনি কি ধাপ 6-এ যাবেন না? বাসায় ফেরত। ফেরত, হ্যাঁ, ছোটবেলায় অবশ্য চা পাতা কিনে 2-3 গ্রাম ঘুরে ফুটবল ক্রিকেট খেলে তারপর বাসায় ফিরতাম, মায়েরও সেরকম পড়তো। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার তো আলটিমেটলি বাসাতেই আসতে হবে, তাই না? সো বাসায় ফেরত আসার পর আমার শেষ কাজটা হচ্ছে শেষ, আম্মু এই নাও তোমার চা পাতা। এই যে আমি একটা প্রবলেমটাকে ধাপে ধাপে লিখে সলভ করলাম, এটাই মূলত অ্যালগোরিদম। এখন এই অ্যালগোরিদমকে আমরা ফ্লো চার্টে প্রকাশ করব। তো ফ্লো চার্টে প্রকাশ করার আগে আমরা কিছু দেখে নিব। ফ্লো চার্ট হচ্ছে অ্যালগোরিদমকেই চিত্রের মাধ্যমে প্রকাশ করা। তো চিত্রগুলো আসলে কি, আমরা কিছু ওভাল অর্থাৎ উপবৃত্ত ইউজ করি, আয়তক্ষেত্র ইউজ করি, সামান্তরিক ইউজ করি, বর্গক্ষেত্র ইউজ করি, রম্বস ইউজ করি, কানেক্টর ইউজ করি।
সো এটাকে বলে বৃত্ত আর কি, যাই হোক এটাকে বলি কানেক্টর। আর অ্যারো, এগুলো মূলত প্রাথমিক অবস্থায় ইউজ করি আমরা, আরও অনেক কিছু আছে, বাট আমার এটা জানতে আপাতত এগুলোই লাগবে। সো আমি সাজেস্ট করব এই স্টেপগুলো আপনারা খাতা লিখে নেন, কারণ এটা বোঝানোর সময় এটা আমাকে মুছতে হবে। সো আমার মূল কাজ ছিল হচ্ছে চা পাতা আনা, যেটা আমি আম্মুকে এনে দিয়েছি এবং আম্মু চা বানাচ্ছে, তাই তো। ইন দ্যাট মিন টাইম আমি যেটা করব, এত কষ্ট করে হাতে না লিখে ফ্লো চার্ট ইউজ করব। ফ্লো চার্টে এটার মানে হচ্ছে কাজ শুরু, এটার মানে হচ্ছে ইনপুট, এটার মানে হচ্ছে প্রসেসিং, হ্যাঁ এগুলোর মানে হচ্ছে কাজ চলছে, এটার মানে হচ্ছে কানেক্টর। হ্যাঁ এগুলো দেখবো আমরা, অসুবিধা নেই। সো প্রথমে যেটা করতে হয় আমরা বললাম যে কাজ স্টার্ট করলাম, শুরু করলাম। এর পরের ধাপ ছিল যে টাকা নাও, আম্মুর কাছ থেকে টাকা নাও। সো আমি কি করলাম, ইনপুট নিলাম। ইনপুট আমার ক্ষেত্রে এখানে এটা হচ্ছে টাকা। টাকা নেওয়ার পর এরপর প্রসেসের অনেকগুলো ধাপ আছে। বাজারে যাও, দোকানের কাছে টাকা দাও, হ্যাঁ চা পাতা কিনো, চা পাতা কিনো। সো চা পাতা কিনোতে আমরা যেটা বলেছিলাম যে এর মধ্যে আবার পসিবিলিটিস থাকতে পারে, যে ইফ টি ইকুয়ালস টু টিই টিকে, তাহলে ওকে। নেক্সট, ইফ টিই ইকুয়ালস নট ইকুয়ালস টিকে, তখন যেটা করতে হবে, দেখতে হবে যে টিই এটা কি টিকের চেয়ে বড় নাকি টিই এটা টিকের চেয়ে ছোট। অর্থাৎ চায়ের দাম, চা পাতার দাম আমার কাছে যে পরিমাণ টাকা আছে তার চেয়ে বেশি না কম। যদি বেশি হয় তাহলে ওকে আমি কিনতে পারবো, যদি না হয় তাহলে আমাকে আবার বাসায় গিয়ে আবার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আবার বাজারে এসে আবার মুদি দোকানে গিয়ে এই ক্যালকুলেশনটা করতে হবে। সো এখানে দুই ধরনের পসিবিলিটিস আছে, এই দুই ধরনের পসিবিলিটিসটাকে আমরা কানেক্ট করে দিই। একটু আগে বললাম যেটা, এই সার্কেল আমরা ইউজ করি, এটাকে বলা হচ্ছে কানেক্টর। সো এটা হচ্ছে আমার টোটাল বাজারে গিয়ে চা পাতা কেনার ফ্লো চার্ট। জিনিসটা আরও ক্লিয়ার হবে আমরা যখন সামন্তরিকের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং এবং তার অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে ডিসকাশন করব। সো এখন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে একটা স্লাইটলি ধারণা দিতে চাই যে সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটা আসলে কীরকম, এবং আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা খুবই ইম্পর্ট্যান্ট বর্তমান বিশ্বে, এবং ডেটার জন্য মানুষ লাখ লাখ কোটি কোটি হাজার হাজার টাকা খরচ করছে। সো বর্তমানে যদি বিগ ডাটা নিয়ে কথা বলি, এবং বর্তমান সময়কার 2020 এবং অলমোস্ট 2050 পর্যন্ত পৃথিবীতে যে স্মার্টেস্ট জবগুলো আছে তার মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম স্যালারি এবং স্মার্টেস্ট জবের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ডাটা সায়েন্টিস্টদের জব। ডাটা সায়েন্টিস্টরা যেটা করে সেটা হচ্ছে যে ডাটা সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের ডাটা নিয়ে মার্জ করে, এগুলোর সাথে খেলাধুলা করে। আমি একটা স্লাইটলি ধারণা দিতে পারি আপনাদেরকে যে আজ থেকে 20 বছর আগে অর্থাৎ 2000 সালে গুগলের রেভিনিউ বা এরকম এত বেশি ছিল না, কিন্তু আজ থেকে 10 বছর আগে অর্থাৎ 2010-এ গুগলে কি পরিমাণ সার্চ হইতো এটা মানে চিন্তা করার বাইরে। আসলে 2.5 পেটাবাইটের মতো আজ থেকে 10 বছর আগে। আর এখন তো মানুষের হাতে হাতে মোবাইল। সো গুগল কি পরিমাণ স্টোরেজ ডেইলি সেভ করে, আজ থেকে 10 বছর আগে ডেইলি গুগল 2.5 পেটাবাইট স্টোরেজ সেভ করতো। 2.5 পেটাবাইট হচ্ছে 1024 টেরাবাইট, এক পেটাবাইট। সো বুঝতে পারতেছেন
ফেসবুক 2017 সালে ঘোষণা করেছিল যে তারা প্রত্যেক দিন অলমোস্ট কত 3.7 পেটাবাইটের মতো ইনফরমেশন গ্যাদার করে। সো ডাটা কি জিনিস এটা আপনারা বুঝতেই পারছেন, এবং এই ডাটাগুলো সম্বন্ধে আমি একটা স্লাইটলি ধারণা দিতে চাই আপনাদেরকে যখন আমি আপনাদের সি এর ডাটা টাইপ নিয়ে পড়াবো তখন। সো আসেন আমরা প্রথমে একটা চোখ বন্ধ করে একটা প্রোগ্রাম লিখি। সো এটা হচ্ছে একটা বেসিক সি প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার। একদম সিম্পল একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে অ্যাকচুয়ালি বলা আছে যে আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করে দিয়েছি যেটার ভ্যালু 10 এবং তুমি সেই এর ভ্যালুটা যেটা আমি ডিক্লেয়ার করেছি সেটা প্রিন্ট করো বা আমাদেরকে শো করো এর ভ্যালুটা কত। সো আমি যখন এই প্রোগ্রামটা রান করব এটার আউটপুটটা হবে খালি এরকম 10, আর কিছুই না। একটা 10 লেখা আউটপুটের পিছনে আমার 1 2 3 4 5 6 7 লাইন খরচ করতে হচ্ছে। ওকে, কিছু করার নাই, এটাই প্রোগ্রামিং। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার, এবং এখানে এর কিছু পার্ট আছে। এই পার্টগুলোকে আমরা ভাগ করি। এই অংশটাকে বলা হয় হচ্ছে হেডার। এখানে আপনি ইনক্লুড, stdio, তারপর কোনীয়, তারপর ম্যাথ, এরকম অনেক কিছু দেখতে পারবেন। সো এইগুলা যে stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, এগুলো অ্যাকচুয়ালি হেডার ফাইল। হেডার ফাইল আসলে কি, যেটাকে আমরা সিতে হেডার বলি, এটা আসলে কি? দেখা যাচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজকের না, বা সি প্লাস প্লাস আজ থেকে আরো হাজার হাজার না, 10-20 বছর বা 50 বছর আগের ল্যাঙ্গুয়েজ। সো এমন পসিবিলিটিস হতেই পারে যে আপনি অ্যাকচুয়ালি যে প্রবলেমটা সলভ করার জন্য সি প্রোগ্রামিংয়ে আসছেন সেটা কেউ না কেউ কখনো না কখনো এই প্রবলেমটা অলরেডি সলভ করে রেখে দিয়েছে। হ্যাঁ, আপনার কাছে শুধু ওই প্রোগ্রামিংয়ের কোডটা বা ওটার অ্যালগোরিদমটা বা সলিউশনটা আপনার অ্যাকচুয়ালি দরকার। এরকম হাজার হাজার সলিউশন সি নিজের কিছু লাইব্রেরি আছে, লাইব্রেরি বলতে ভার্চুয়াল লাইব্রেরি, যেখানে অনেক অনেক কোড জমিয়ে রাখা আছে, ওই লাইব্রেরিতে তারা রেখে দিছে। সো ইটস এ ওপেন সোর্স লাইব্রেরি এবং এভরিওয়ান ক্যান অ্যাক্সেস ইট। যেমন stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরির এমন এক ধরনের হেডার ফাইল, যেই হেডার ফাইল কি করে, সি প্রোগ্রামিংয়ে কোনো ইনপুট বা আউটপুট নিতে সাহায্য করে। তা না হলে আমাদের যেটা করতে হতো, আসলে সিতে এমন একটা কোড লেখা লাগতো, যে কোডে ইনস্ট্রাকশন দেওয়া লাগতো যে আমি এখানে এমন একটা প্রোগ্রামিং করব, যে প্রোগ্রামিংয়ে আমি এর ভ্যালু দিব এবং তুমি এর ভ্যালু প্রিন্ট করে দেখাবা, তারপর আমাকে এই কোডটুকু লিখতে হতো। এই সব কাজগুলো আমার এই stdio করে ফেলছে, জাস্ট আমি এখানে এই হেডার ফাইলটা ইনক্লুড করছি, তাই আর কিছু না। একই রকম ভাবে আমি পৃথিবীর যত ধরনের ম্যাথ ক্যালকুলেশন করব, ওই ক্যালকুলেশনের ফাংশনালিটিস, যোগের কাজ কি,
বিয়োগের কাজ কি, ইন্টিগ্রেশনের কাজ কি, ডিফারেন্সিয়েশনের কাজ কি, এই সব কাজের ইনস্ট্রাকশনগুলা math.h এই হেডার ফাইলে সিতে আগে থেকে ইনক্লুড করা আছে। আমরা জাস্ট ওই হেডার ফাইলটা এখানে কল করব। কত ইজি হয়ে গেল না ব্যাপারটা? প্রোগ্রামিং আসলে অনেক ইজি, আমরা মনে করি অনেক কঠিন, কোনো ব্যাপারই না। সো এই অংশটাকে বলবো আমরা হচ্ছে হেডার। ওকে, সো হেডার যখন শেষ তখন একটা পার্ট আসে, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে মেইন পার্ট, যেখানে আমি বলে দিই যে এরপর যেটা আসবে বা এই পার্টটা আমার মেইন পার্ট, এখান থেকে এরপর থেকে আসলে সব শুরু। ওকে, সো এরপর যেটা আসে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং সেমিকোলন দিতে হয়, এটা সি এর স্ট্রাকচার। এই অংশটুকুকে আমরা বলবো ভ্যারিয়েবল ডিক্লারেন্স। ওকে, এই জায়গাটায় আমরা কি করছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। যেমন এখানে একটা ভ্যারিয়েবল বা চলক কি জিনিস আমরা অনেক আগে শিখেছিলাম, যখন আমরা ক্লাস 6-এ প্রথমবার বীজগণিত করতে গিয়েছিলাম, তখন আমরা দেখেছি যে কোনো একটা ভ্যারিয়েবল অর্থাৎ কোনো একটা নাম্বারের এগেনস্টে কোনো একটা ভ্যালু আমরা ইউজ করতে পারি। যেমন যদি একটা ভ্যালু হয় আর 10 যদি একটা নাম্বার হয়, তাহলে আমরা ধরে নিছিলাম a = 10, b = 20 হলে a² - b² এর মান কত? এই ধরনের অঙ্ক আমরা ক্লাস 6-এ করছি। সো এইখানে a একটা ভ্যারিয়েবল, b একটা ভ্যারিয়েবল, অর্থাৎ চলক, যেই চলকের এগেনস্টে একটা কি আমরা মান পাচ্ছি। একই রকম ভাবে এখানেও এই ইন্টিজার, এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা ভ্যারিয়েবল। সরি, ইন্টিজার হচ্ছে ডাটা টাইপে আমি আসতেছি। এ হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হয় কোন পার্টে? এই লজিক পার্টে। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার পার্ট। ওকে, বা ডিক্লারেশন পার্ট। এরপরে যেটা আসবে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল, মেইন ডিক্লেয়ার হয়ে গেল, এরপরের পার্টটাকে আমরা বলবো রিটার্ন পার্ট। রিটার্ন পার্টটা কি? আমি একটা কাজ করলাম, ওরা বললাম তুমি এ আর বি যোগ করো বা এর ভ্যালুতে 10 রাখো। শুধু বললে তো হবে না, আমি যে প্রোগ্রামিং করতেছি এটার পিছনে কারণটা কি? কারণ আমার একটা আউটপুট দরকার, রাইট? আউটপুট ছাড়া তো আমি কাজ করে কি করব? সো আউটপুটের জন্য আমি বলে দিব যে তুমি এরকম একটা আউটপুট দিবা, যদি তুমি আউটপুট না পাও একটা রিটার্ন 0 দিবা। কারণ এখানে আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, একটু ভালো মতো খেয়াল করবেন। এই জায়গাটায় আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, এই জায়গাটায় আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজারের সাথে। এই প্রোগ্রামে সে বুঝতে পারতেছে যেহেতু আমি ইনপুট আউটপুট এখানে বলা আছে যে তুমি যদি ইন্টিজার দেখো কোথাও, তার মানে তুমি অবশ্যই বুঝে নিবা আমার এখানে কিছু একটা আউটপুট চাচ্ছে। এখন আমার এখানে এমন ফাংশন আছে যেটার কোনো আউটপুট নাই, এই প্রোগ্রামিং কাজ করবে না। ওকে, সেক্ষেত্রে এখানে যখন আমি ইন্টিজার ডিক্লেয়ার দিছি, আমার অবশ্যই কিছু একটা রিটার্ন পেতে হবে। সেজন্য আমি এখানে লিখেছি রিটার্ন 0। এখানে 0 না দিয়ে 1 2 3 4 যা খুশি তাই দিতাম, অসুবিধা নাই, ও আমাকে সেম রেজাল্ট শো করতো। ওকে, এরপর এটা হচ্ছে ক্লোজিং। এটা হচ্ছে মোটামুটি সি প্রোগ্রামিং এর একটা বেসিক স্ট্রাকচার। সো আমরা এখন মুছবো এবং আমরা নেক্সট ফেজে চলে যাব। আমরা প্রায় শেষের দিকে। আমরা জানি এখন অ্যালগোরিদম কি, ফ্লোচার্ট কি, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ফ্লোচার্ট কিভাবে কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি কি জানা দরকার, প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, সোর্স কোড কি, অবজেক্ট কোড কি, অ্যাসেম্বলার কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, ট্রান্সলেটর কি। সো আমরা এখন সব কিছু জানি, আমাদের এখন কোর্স শুরু করতে হবে। সো লেটস গো। মূল প্রবলেম আমাদের আজকে
প্রবলেমটা আমি আগে লিখি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কি কি লাগবে লিখো, ফ্লো চার্ট আঁকো, সি প্রোগ্রামিং লেখো। সো আমরা তিনটা একসাথেই করব, ওকে। সো আমি আগে বোর্ডটাকে 3 ভাগ করে নিই। এটা অ্যালগরিদম, এটা ফ্লো চার্ট, আর এটা হচ্ছে আমার প্রোগ্রামিং পার্ট। এখন আমাদের কাছে প্রবলেম আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। সো এইগুলা জানার আগে আমি যেটা বলছিলাম যে আমি আসলে একটু ডাটা টাইপ নিয়ে কথা বলবো, ডাটা টাইপ নিয়ে কথা না বললে একটু সমস্যা হয়ে যাবে। সিতে 12 রকমের ডাটা টাইপ আছে। সো 12 রকমের মধ্যে সব এই মুহূর্তে আমাদের জানা লাগবে না। আইসিটি বইয়ের মধ্যে 4-5টা জানলেই হবে, যেগুলো আমি এই মুহূর্তে আপনার সাথে ডিসকাশন করছি। প্রথম ধরনের ডাটা টাইপকে আমরা বলবো হচ্ছে ইন্টিজার বা আইএনটি। ইন্টিজার আমরা জানি যে প্রত্যেক ক্যারেক্টার কম্পিউটারে প্রত্যেক ক্যারেক্টার 8 বিট বা 1 বাইট জায়গা দখল করে থাকে, ওকে। সো আমি যখন আই লিখব 1 বাইট, এন লিখবে 1 বাইট, টি লিখবে 1 বাইট, কম্পিউটার জায়গা দখল করে থাকবে, এবং এটা যখন সেভ করব তখন হয়তো কয়েক কিলোবাইট জায়গা খাবে পুরো প্রোগ্রামটা। সো এগুলো নিয়ে আমাদের আসলে অনেক আগে কনসার্ন ছিল, কারণ আমাদের মেমোরি পাওয়া যেত 20 মেগাবাইট, 30 মেগাবাইট, র্যাম হইতো 1 মেগাবাইট, 2 মেগাবাইট। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 24-30 জিবি, আমার নিজের 24 জিবি র্যাম আছে। সো যদি 24 জিবি র্যামই থাকে, সো অবভিয়াসলি 1 টেরাবাইট হার্ড ডিস্কও আছে। তো এই কারণে আমার এদের এই স্পেস বা স্টোরেজগুলো নিয়ে এত মাথা ঘামানো লাগে না, কিন্তু আগে লাগতো। তো আগে যেটা ছিল বা এখনো যেটা আছে সেটা হচ্ছে একটা ইন্টিজার 4 বিট জায়গা দখল করে, ওকে। 4 বাইট। এবং ইন্টিজার কত হইতে পারে? -2^7 থেকে শুরু করে 2^7-1 +2^7-1 পর্যন্ত। এর ভিতরে যত পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ 2 1 4 7 4836844 থেকে শুরু করে 8683 পর্যন্ত, 648 আছে, সরি 648 থেকে শুরু করে 647 পর্যন্ত যত সংখ্যা আছে মাইনাস এবং প্লাস সব এর ভিতরে আইএনটি বা ইন্টিজারের ভিতরে পড়ে, ওকে। এবং এই ইন্টিজারকে আমরা %d দিয়ে প্রকাশ করি বা সি প্রোগ্রামে ইউজ করি ইন্টিজার %d দিয়ে, ওকে। সো 4 বাইট জায়গা খায়, %d দিয়ে প্রকাশ করি, এবং এর রেঞ্জ হচ্ছে এত থেকে এত। এরপর যেটা আছে সেটা হচ্ছে লং ইন্টিজার। এখন নর্মালি আমরা 8 ক্যারেক্টারের ইন্টিজার বা একটু পর্যন্ত যদি লেখা থাকে তখন আমরা আইএনটি লিখি, কিন্তু যদি 8 ক্যারেক্টারের বেশি সংখ্যা ছাপানো লাগে তখন আমরা লং ইন্টিজার ইউজ করি, ওকে। এবং এ হচ্ছে 8 বাইট জায়গা খায়, এবং এটা সিতে আমরা ইউজ করি হচ্ছে %ld দিয়ে, ওকে। এলডি দিয়ে লং ইন্টিজার, লং আইএনটি বুঝায়। এরপর যেটা সেটা হচ্ছে SIGNED, সাইন্ড ক্যারেক্টার। সাইন্ড ক্যারেক্টার এটা অনলি 1 বিট জায়গা ইউজ করে। এটা -128 থেকে +127 পর্যন্ত
কাজ করে। ওকে, সো এবং এটা প্রকাশ করা হয় হচ্ছে %c দিয়ে, ক্যারেক্টার। এরপর আছে ফ্লোট। এই ফ্লোট মানে ভেসে যাওয়া না, এই ফ্লোট হচ্ছে এই সকল নাম্বারে আপনি কোথাও পয়েন্ট বা ভগ্নাংশ ইউজ করতে পারেননি, যখনই আপনার ভগ্নাংশ ইউজ করতে হবে তখনই আমরা ফ্লোট ইউজ করি। ফ্লোটও 4 বাইট জায়গা খায় এবং এটাকে আমরা %f দিয়ে প্রকাশ করি, যেমন 3.1415 এটা একটা c এর জন্য ফ্লোট ভ্যালু। ওকে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডাবল। ডাবল হচ্ছে 8 ক্যারেক্টার নেয় এবং আপনার ফ্লোটে যদি পয়েন্টের পরে 8 ক্যারেক্টারের বেশি দশমিক স্থান পর্যন্ত মান নেওয়া লাগে সেক্ষেত্রে আমরা ডাবল ইউজ করি। ওকে, তার মানে ডাবলটা হচ্ছে অ্যাকচুয়ালি লং ফ্লোট, যেমন ইন্টিজার আর লং ইন্টিজার দুটো আলাদা বলছিলাম, একই রকমভাবে ফ্লোট আর লং ফ্লোট মানেই হচ্ছে ডাবল। সো ফ্লোট যদি আমরা %f দিয়ে প্রকাশ করি তাহলে ডাবল হচ্ছে lf বা লং ফ্লোট। ওকে, সো আপাতত এই কটা ডাটা টাইপ সম্বন্ধে ধারণা থাকলেই হবে। চলুন আমরা আমাদের প্রবলেম সলভে চলে যাই। আশা করি বুঝতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন বাকি যে প্রোগ্রামিং প্রবলেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। সো আমি এখানে লিখলাম হচ্ছে অ্যালগো। অ্যালগো মানে অ্যালগোরিদম আর কি। এখানে ফ্লো চার্ট আর এখানে আমার প্রোগ্রাম, তাই তো? ফ্লো চার্ট, এখানে হচ্ছে প্রোগ্রাম। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার আসলে কি কি লাগবে? অ্যালগোরিদমের জন্য আমাদের কি লাগবে বলেন? এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো দৈর্ঘ্য এবং প্রস্থ, হাইট অ্যান্ড উইডথ, তাই তো? এর চেয়ে বেশি তো আর কিছু লাগবে না। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমি ক্ষেত্রফল বা এরিয়া পেয়ে যাচ্ছি। তাহলে আমার এখানে ভ্যারিয়েবল কয়টা? 3টা, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, 3টার আলাদা আলাদা ভ্যালু। দৈর্ঘ্য এবং প্রস্থের ভ্যালু আমি জানবো বা ইনপুট দিব, ক্ষেত্রফলের ভ্যালু আমার আউটপুট আসবে, এটাই আমি চাচ্ছি, তাই তো? তাহলে আগে অ্যালগরিদমটা শুরু করি। শুরু তো করতে হবে, তাই না? বিসমিল্লাহ, শুরু করলাম। ধাপ 2, কি করব? অবশ্যই ইনপুট নিব। তাহলে কি বলবো? দৈর্ঘ্য এবং প্রস্থ দেন। ধাপ 3, এবং কি লাগবে? ক্ষেত্রফল লাগবে। আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর কি করব? ধাপ 4, আমার দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেছে, ক্ষেত্রফল হয়ে গেছে, আমার কি দরকার ছিল? ক্ষেত্রফল দরকার ছিল। সো ক্ষেত্রফল দেখান, শেষ। ধাপ 5, শেষ, আমার ক্ষেত্রফল দেখানো হয়ে গেছে, আমার কাজ শেষ। ঠিক আছে? সো আমি আমার প্রবলেমটা অ্যালগরিদমে সলভ করে ফেলছি। এখন এটাকে আমরা ফ্লো চার্টে আঁকবো, তাই না? কি এটা? স্টার্ট, শুরু করলাম। ইনপুটের জন্য কি বলছিলাম? সামান্তরিক আঁকলাম,
একটু বড় করে আঁকি যেন লেখা বোঝা যায়। এটা অ্যারো, এটার পরে এটা। ও ইনপুট যখন নিয়ে নিল তখন আমি কি বললাম, এখন আমার এরিয়া দরকার, তাহলে ক্যালকুলেশন করো। এরিয়া ইকুয়ালস টু HEIGST হাইট ইন্টু WIDTH উইথ। যেহেতু এটা প্রসেসিং, সো প্রসেসিং এর জন্য আয়তকার সিম্বল। এরপর এটা ইনপুট, সো আউটপুটের জন্য আমার সামান্তরিক আঁকতে হবে। এটা হচ্ছে প্রিন্ট এরিয়া প্রিন্ট হলো, যেহেতু এটা শেষ, সো ওভাল এন্ড বা ফিন, যার মানে এন্ডকে ফিন বলে। ওকে, সো ফিন, আমার ফ্লোচার্ট শেষ। তো প্রোগ্রাম আর লিখতে পারবো না আমরা? প্রোগ্রামও আশা করি লিখতে পারবো। সো একই রকম ভাবে আমরা সেই যে হেডার ফাইল লিখব, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তাই তো? এরপর কি, আমি আমার মেইন ফাংশন ডিক্লেয়ার করব, সে আইএনটি মেইন বা মেইন যাই হোক। মেইন ফাংশন ডিক্লেয়ার করার পর সেকেন্ড ব্র্যাকেট। এখন আমার এখানে ভ্যারিয়েবল কি কি আছে? হাইট, উইডথ আর এরিয়া, তাই না? এই তিনটা ভ্যারিয়েবল আমাকে বলতো। এখন হাইট, উইডথ আর এরিয়া যে সবসময় ইন্টিজার ভ্যালু হবে এরকম কোনো সিউরিটি আছে? অবশ্যই না, কারণ হাইট, উইডথ, এরিয়া তো দশমিক ভগ্নাংশও হইতে পারে, 3.66667। হ্যাঁ, উইথ হইতে পারে হচ্ছে 4.56। আবার হোল নাম্বারও হইতে পারে 3, 4, 5, 6। তো ফ্লোট একই সাথে ভগ্নাংশ এবং ইন্টিজার দুটাকেই সাপোর্ট করে, সো অবভিয়াসলি আমরা এখানে ফ্লোট ইউজ করব। FLOAT, ফ্লোট। ফ্লোটে কি, HEIGST হাইট, কমা দিয়ে উইথ, আর একটা আছে এরিয়া। সেমিকোলন অবশ্যই দিতে হবে, এখানে নাই, এখানে দিতে হবে, তা নাহলে এগুলো হবে না, প্রোগ্রাম কাজ করবে না। এরপর প্রিন্ট। আচ্ছা, আমি এখানে একটু, আমি অ্যালগরিদম আর ফ্লোচার্টটা মুছে দিই, যেহেতু আমাদের ধাপগুলো হয়ে গেছে। প্রোগ্রামিংটা একটু ভালো মতো দেখাই আমি। সো এখানে লিখবো include STH মেইন ফাংশন ক্লিয়ার করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর লিখলাম FLOAT ফ্লোট হচ্ছে HEI হাইট, এরিয়া। এখন আমার হাইট আর উইথ দরকার না, সো আমি এখানে লিখলাম প্রিন্ট এফ একটা ফাংশন সি এর, যেটা সে প্রিন্ট করবে। এখানে লিখলাম প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ, the value na height of the rectangle। সেমিকোলন দিয়ে ক্রস করে দিলাম। প্লিজ এন্টার দ্য হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গেল, আমার হাইটটা দাও h। এরপর যেটা করব, আমরা স্ক্যান করব
স্ক্যান এফ, এটা আসলে কোন ধরনের স্ক্যান হবে? এটা ফ্লোট স্ক্যান হবে। তাহলে পার্সেন্ট এফ HEIGHT, পার্সেন্ট এফ এ যে আমি ভ্যালুটা রাখবো ওটা কোথায় রাখবো? হাইটে রাখবো, তাই তো? তাহলে আমি এখন কম্পিউটার আমাকে যেটা দেখাবে এটার পরে সে আমাকে দেখাবে প্লিজ এন্টার দ্য হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এরপর আমি একটা ভ্যালু দিব, ওই ভ্যালুটা সে হাইট নামক যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম না আমরা, এই যে হাইট, এখানে রেখে দেবে। একই রকম ভাবে আবার আমরা লিখব printf প্লিজ এন্টার দ্য কি এবার width of the rectangle. ওকে, সো এই যে এই ডাবল কোটেশন শুরু করলাম শেষ করলাম, ব্র্যাকেট শুরু করলাম শেষ করলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম, এই সিম্বলগুলো কিন্তু যেখানে ইউজ হয় তার মানে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর কি। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে সিম্বলগুলো আমি ঠিকমতো শুরু করেছি শেষ করেছি কিনা, তা না হলে এরর দেখাবে, প্রোগ্রাম কাজ করবে না। ওকে, সো আমি হাইট নিলাম, নিলাম, নিইনি এখনো, জাস্ট প্রিন্ট করছি স্ক্যানএফ পার্সেন্ট, এটা টাইপও হচ্ছে ফ্লোট, কিন্তু এটা হচ্ছে কি উইথ। ওকে, সো আমি নিলাম। এখন এই যে এত বড় লেখা লিখলাম, এই প্রোগ্রামটাকে আসলে ছোট করেও লেখা যায়। যেমন হাইটের জায়গায় শুধু এইচ ইউজ করলাম, উইথের জায়গায় শুধু ডাব্লিউ ইউজ করলাম, এরিয়ারের জায়গায় ক্যাপিটাল এ ইউজ করলাম। তাহলে কিন্তু প্রোগ্রামটা আসলে ছোট হয়ে যায়, এবং চাইলে আরো অনেক ছোট করা যায়। যেমন এই প্রিন্টএফ, এই লাইনটা কোনো দরকারই নাই। আমি জানি যে প্রথমবার কত কোনখানে গিয়ে আটকে গেছিল তা তো জানি। সো এরপর হচ্ছে আমার প্রমাণ দাও, তাই না? প্রমাণ এখানে কি? এরিয়া। সো আমি এখানে ডিক্লেয়ার করলাম এরিয়া ইকুয়ালস টু এইচ ইন্টু ডাব্লু। যদি আপনি পুরো হাইট ওয়েট লিখে থাকেন তাহলে এরকম হাইট উইথ লিখতে হবে, আর যদি আপনি ভ্যালুগুলোকে এরকম খালি এইচ আর ডাব্লু দিয়ে কনসিডার করেন তাহলে এটা এইচ আর ডাব্লুই হবে। আমি এরিয়া লিখবো না, আমি এখানে শুধু এ লিখবো। প্রোগ্রামটি যত ছোট এবং বোধগম্য করা যায় তত ভালো। সো আমি এরিয়া ক্যালকুলেট করলাম, আমার এরিয়া ক্যালকুলেট করা শেষ। এরপর আমার কাজ কি? এবং কিন্তু আমার কাজ শেষ, আমার এরিয়াটা দরকার ছিল। সো প্রিন্ট এফ কি প্রিন্ট করবে সে? খুব সুন্দর করে লিখতে পারি আমরা, দ্য এরিয়া ইজ, এরপর হচ্ছে কি পার্সেন্ট, এর ভ্যালু কি বলছিলাম? ফ্লোট না? তাহলে ফ্লোট এ। ওকে, এর ভ্যালুটা এখানে দিয়ে দিবে সে। শেষ। ওকে, এন্ড। এন্ড তো আমরা লিখি না, আমরা কি লিখি? রিটার্ন 0 ব্র্যাকেট ক্লোজ। আমার প্রোগ্রামিং শেষ। সো আশা করি যে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং প্রোগ্রামিং নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই ইজি একটা জিনিস। এবং প্রোগ্রামিং আমরা যখন করতে যাই তখন ঠান্ডা মাথায় অ্যালগোরিদম এবং ফ্লোচার্টগুলোকে যদি আমলে রেখে কাজ করতে থাকি তাহলে আমরা আমাদের গন্তব্যে ঠিকই একদিন না একদিন পৌঁছে যাব। সো এত টেনশন নেওয়ার কিছু নাই যে প্রোগ্রামিং কি জিনিস, ঝামেলা। দেখলেন তো, নিজে দেখলেন। এবং আশা করি আরও ফার্দার প্রবলেম সলভ করবো আইসিটি বইয়ের, এবং আরও নতুন নতুন কিছু প্রবলেম নিয়ে আসবো আপনাদের সামনে, কিভাবে আমরা খুব ইজিলি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।